সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং সাথে রয়েছেন অ্যাটর্নি ইশরাত সামি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন 6463079828, এই নম্বরে আপনারা টেলিফোন করতে পারবেন। অ্যাটর্নি ইশরাত সামিকে আপনাদের যে কোনো প্রশ্ন তো অবশ্যই করবেন। একই সাথে বিভিন্ন সামাজিক ক্রাইসিস নিয়ে অ্যাটর্নি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল তিনি কিন্তু কাজ করেন। এই বিষয়গুলো নিয়েও আপনারা কোনো পরামর্শ চাইলে প্রশ্ন করতে পারেন। একই সাথে অ্যাটর্নি ইশরাত সামিও কিন্তু আপনার ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে নানা বিষয়ে তিনি এক্সপার্ট এবং এই নিয়ে তিনি কাজ করেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেই পারি। ইমিগ্রেশন ছাড়াও সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে, এই দেশটিতে। আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমরা রিপোর্ট দেখি, সেগুলো নিয়ে যদি আপনারা মতামত দিতে চান দিতে পারেন। শুরুতে একটি রিপোর্ট দেখে আলোচনাটি শুরু করি। Trump is not going to become president of the United States. I don't think it's restricted, by the way, to Mr. Trump. নির্বাচনের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসে পার করেছেন 1 বছরেরও কিছু বেশি সময়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কেমন চালাচ্ছেন ওভাল অফিস? এই প্রশ্নের উত্তর অবশ্য নিন্দুকেরা সমালোচনার দৃষ্টিতে ব্যাখ্যা করলেও তার নিজ প্রশাসনের লোকজনও অনেক সময় বেফাঁস মন্তব্য করে ফেলেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার প্রেসিডেন্টের মেধা যোগ্যতা নিয়ে নিজের একটি ভাষ্য উপস্থাপন করেছেন। I'm not going to deal with petty stuff like that. I mean, this is what I don't understand about Washington. তবে ম্যাকমাস্টার নতুন নয়। এর আগে সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসনও প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন। এই ক্ষেত্রে ডেমোক্রেটরাও কোনো অংশে পিছিয়ে নেই। ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেনের মন্তব্য আরও ভয়াবহ। Yeah. How long has he been president? 45 years. Yeah, that's what I thought. 45 years. Yeah. If my bone density is any indication. That's right. There were dog years, now there are Trump years. And boy, it's going to be hard. Usually the presidency... দ্য লাইট শো অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্টের সময়কে মজা করে উপস্থাপন করেন ভিন্নভাবে। But here's the thing, sometimes there are times when you and the president agree. There are some rare things you guys agree on. Wow. তবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার এবং ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেনের এ দুজনের এ ধরনের মন্তব্যের পর এখন সবার অপেক্ষা প্রেসিডেন্ট ট্রাম্প কি ধরনের টুইট করেন। Yes. So let's do both halves. The first half, Donald Trump thinks if he's going to start every one of these tweets to me with some kind of racist slur here, that is a racist slur, that he's going to shut me up. It didn't work. নুপুর চৌধুরী, TVN 24, নিউ ইয়র্ক। রিপোর্টটি দেখছিলেন, এই নিয়ে আলোচনা করা যেতে পারে। মোহাম্মদ আলী বাবুল, আপনি বলুন। জি, রিপোর্টটি দেখছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে কিভাবে দুই দলের? আসলে মানে প্রথম থেকেই তো মূল্যায়ন শুরু হয়েছে। বিভিন্ন সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড এবং তার স্টেটমেন্ট এবং তার টুইটিং ইত্যাদি এগুলোর দিকেই জাজ করা যায় যে উনি কতখানি প্রেসিডেন্ট সুলভ আচরণ করছেন বা ওনার পারফরমেন্স কতটা প্রেসিডেন্ট সুলভ। এবং এ ব্যাপারে এগুলো হিসাব নিকাশ করতে গেলে হতাশই হতে হয় যে একজন বিশ্বের 1 নম্বর দেশের যে প্রেসিডেন্ট, তার আচরণ, তার পারফরমেন্স, তার প্রজ্ঞা, তার সব কিছু আমার মনে হয় ব্যক্তিগত আমি মনে করি নট আপ টু দ্য মার্ক। এটা আপনি বলছেন, কি বলবেন অ্যাটর্নি ইশরাত? অ্যাজ আ লিডার অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে উনি আমাদের যেটা এক্সপেকটেশন সেটাতে উনি অবশ্যই পড়েন না। কিন্তু আমার মনে হচ্ছে যে যত সময় যাচ্ছে ওনার ম্যাচিউরিটি বাড়ছে এবং বেটার হচ্ছেন, দেখা মনে হচ্ছে স্লাইটলি বেটার দেন যখন উনি স্টার্ট করেছিলেন। ইটস লাইক নিয়ারলি 1 বছর হতে চলেছে। সো জানুয়ারিতে নির্বাচিত হয়। সো এই 1 বছরের মধ্যে ওনার ইমপ্রুভমেন্ট দেখছে, কথাবার্তা একটু পলিশ, আগে যেরকম খুব রুড এবং হার্শ হয়ে উনি কথা বলতেন, মানুষকে হার্ট করে, এখন মনে হচ্ছে যে জিনিসটা একটু পলিশড হচ্ছেন, একটু ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, একটু ইমপ্রুভ হচ্ছে আমি মনে করছি। সো আমরা আরো 3 বছর ডিল করতে হবে ওনাকে নিয়ে। আচ্ছা, দুটো প্রশ্ন আমাদের জমে গেছে, নিতে হবে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জি বলুন। জ্যামাইকা থেকে বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে ইশরাত আপুর কাছে, ইমিগ্রেশন রিলেটেড। সেটা হচ্ছে আমি 2013-এ ইউএসএ তে আসি এবং তারপর অ্যাসাইলাম নেই। তারপরে হচ্ছে তো আমার বিয়ে হয় 2015-এ। এখন এরপরে যেটা হয়েছে যে মানে আমি কেসটাকে টার্মিনেট করতে চেয়েছিলাম, যেহেতু আমার রিলেটিভ পিটিশন করা হয়েছিল। এখন মানে আমার যেটা কেসটা নাকি এখনো টার্মিনেট হয় নাই, কিন্তু আমার হচ্ছে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। আমার এই বছরের সেপ্টেম্বরে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। তো আমাকে আমার ল অফিস থেকে বলা হয়েছে যে তোমার এই পেপারসগুলো আমরা গভর্নমেন্টের পিপির কাছে দিব, তারা যদি কেসটাকে টার্মিনেট করে দেয় তাহলে তোমার গ্রিন কার্ডের প্রসেস শুরু হয়ে গেল। আর যদি না করে তাহলে আমাকে 2019-এর এপ্রিলে আমাকে কোর্ট থেকে একটা ডেট দেওয়া হয়েছে, সে পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন আমার আসলে গ্রিন কার্ডটাকে একটু ইমিডিয়েট হওয়ার কোনো চান্স আছে কিনা, অথবা আমাকে কি 19 সাল পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর কোর্ট ডিসিশন দিবে, তারপর গ্রিন কার্ডের প্রসিজার? জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ধরনের অনেকগুলো কেস আমরা ইদানিং পাচ্ছি। যেটা আপনি করতে পারেন, আপনার ল অফিস যেটা আপনাকে বলেছে 19 সাল পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, সেটাতে আমি একমত না। আমাদের যখন এই ধরনের ক্লায়েন্টরা আসে তখন আমরা মোশন টু রিস্কেজুয়াল করে আইদার আমরা গভর্নমেন্ট অ্যাটর্নি, যে ট্রায়াল অ্যাটর্নি, তার সাথে আমরা কথা বলে আমরা জয়েন্ট পিটিশন কোর্টে জয়েন্ট টার্মিনেশন করতে পারি ইমিডিয়েটলি। যদি আমার সাথে অ্যাগ্রি না হলেও আমি জাজের কাছে মোশন করতে পারি আমার এটা উইথড্র করে নেবার জন্য। সো আপনার এতদিন ওয়েট করার কোনো জাস্টিফিকেশন আমি দেখছি না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কেসটা আমার মনে হচ্ছে আপনি বলছেন 2019 পর্যন্ত, সো এটা জাজের কাছেই আছে। আপনি ডাইরেক্টলি জাজের কাছে মোশন করতে বলেন আপনার অ্যাটর্নিকে, এবং সেটা সম্ভব এবং খুব তাড়াতাড়ি ওনার গ্রিন কার্ডের ইয়ে হবে। আর আদার থিং ইজ, উনি যেটা বলছে অ্যাটর্নি যে ওনার মোশন করতে না হয় 2019 পর্যন্ত আপনি ওয়েট করেন, তারপরে যে জাজকে বলবে, এটা ইটস লাইক টু ফার। তার আগেই আপনি গ্রিন কার্ড পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আরেকটা ছোট্ট করে একটু বলে দিতে চাচ্ছি, এখন ওনার স্পাউসটা কি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন? ইউএস সিটিজেন যদি হয় তাহলে ইমিডিয়েটলি ওনার জন্য ভিসা নাম্বার অ্যাভেলেবেল হয়, কিন্তু যদি গ্রিন কার্ড হোল্ডার হয় ওনার ভিসা নাম্বার ইমিডিয়েটলি অ্যাভেলেবেল হয় না। তো এখন যদি ওনার স্পাউস গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাটর্নির অ্যাডভাইসটা ঠিক আছে যে আপনার এটা প্রসেসিং টাইম তো লাগবেই অতদিন। সো এটা যদি হয়ে থাকে। আরো বুঝতে পেরেছি। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার 3টা প্রশ্ন। 3টা? আমি 2015 জানুয়ারিতে আমি ইউএসএ এসেছি, 2016 জানুয়ারিতে আমি অ্যাসাইলাম কেস করেছি। এখন আমার ইএডি যেটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে। আমি মে 1 তারিখে আমি অ্যাপ্লাই করেছি ইএডি রিনিউয়ালের জন্য। অলরেডি 7 মাস হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আমার ইএডিটা পাইনি। 7 মাস হয়ে গেছে? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, আমি কি প্রশ্নগুলো শেষ করবো? জি জি বলুন। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার কেস ফাইল অলরেডি আছে, এখন এই মাঝখানে যে সময়টা আমার ইন্টারভিউ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে আমি কি চাইলে আমার ফাইলের সাথে প্রুফের যে বিভিন্ন ডকুমেন্টস গুলো, যে ওটা যে মুহূর্তে ফাইল করে সেই মুহূর্তে আমার কাছে ছিল না, পরে আমি প্রুফ গুলো সব জোগাড় করেছি, সেগুলো কি আমি এখন ইউএসসিআইএস সাথে পাঠাতে পারবো কিনা? লাস্ট কোয়েশ্চেন। আমার লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে যে নোটিফিকেশনটা, যেটা শুনেছি যে আমার কেস গ্র্যান্টেড হয়েছে নাকি হয়নি, না হলে সেটা যে জাজের কাছে রেফার করা হবে, সেই নোটিফিকেশনটা কয় দিনের মধ্যে আসে ইন্টারভিউ হওয়ার? ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপা। আপনি যেটা বলেছেন যে 2015 থেকে 16-এর মধ্যে অ্যাপ্লাই করেছেন এবং ইএডি কার্ড আপনার 7 মান্থ হয়ে গেছে, এখনো পান নাই, সেটা ছিল আপনার প্রথম প্রশ্ন। ইএডি কার্ডে এখন সময় লাগছে, অনেকে 9 মাস পরেও পাচ্ছে,
কিন্তু রিসেন্টলি আমরা যে এইগুলো অ্যাপ্লাই করছি, যেটা ধরেন অক্টোবরে আমরা অ্যাপ্লাই করেছি, সেগুলোর কার্ড আমরা এখন লাইক আজকেই রিসিভ করেছি কয়েকজনের কার্ড। সো এখন মাঝে একটু ডিলে হচ্ছিল, বাট এখন আবার তারা এটা তাড়াতাড়ি করতেছে ইএডিটা। এটা হচ্ছে যে প্রথম প্রশ্ন আপনার এভিডেন্স সাবমিশন, যেটা আপনি বলছেন যে আপনার ডকুমেন্ট তখন ছিল না, পরে আপনি পেয়েছেন। আপনি আমরা যেটা করি যে আমরা ওয়েট করি আপনার ইন্টারভিউ ডেটে, এবং ইন্টারভিউ ডেটে আমরা সেই প্যাকেজটা সাবমিট করি আপনার যত ধরনের এভিডেন্স আছে, এবং নতুন কোনো সাপ্লিমেন্টাল স্টেটমেন্ট যদি দিতে চান। আর এটা একভাবে করা যায়। আরেকটা হচ্ছে যে আপনি যদি চান আপনার ফুল প্যাকেজ করে আপনি USCIS এর আগে পাঠিয়ে দিতে আপনার ইচ্ছা হয়, আপনি এটা করতে পারেন, কিন্তু আমরা অ্যাডভাইস করি যে যখন আপনি ইন্টারভিউতে যাবেন সেদিন নিয়ে গেলে বেটার হয়। লাস্ট কোয়েশ্চেন। আর লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন কয় দিনের মধ্যে? ওকে, আপনার রেজাল্টটা দিবে আপনার ইউজুয়ালি ইন্টারভিউর 15 দিনের মধ্যে আপনি অ্যানসারটা পান। কিন্তু অনেকে তো 15 মাস চলে যায় আনসার পাচ্ছে না। কোন সময় আমি এটা অ্যাসাইলামের ক্ষেত্রে, যেহেতু ওনারা অ্যাসাইলামের ক্ষেত্রে বলছি, হ্যাঁ অ্যাসাইলামের ক্ষেত্রে কিছু কিছু কেসে অনেক লেন্থিয়ার। ওটা হচ্ছে যে আমরা দেখতে পাই যেসব কেসে ধরেন বিএনপির কেসগুলো, যারা বিএনপির দলভুক্ত এবং অ্যাপ্লাই করেছেন, তাদের কেসগুলো লঙ্গার টাইম নিচ্ছে। কারণ হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের ওরা বলেছে বিএনপি কে থার্ড টিয়ার টেররিস্ট অর্গানাইজেশন। সো এখন থার্ড টিয়ার টেররিস্ট অর্গানাইজেশন যারা আছে, সেই রাজনৈতিক দল, আই নো বিএনপি একটা রাজনৈতিক দল, কিন্তু এখানে বিভিন্ন সময় ইটস আ বিগ ডিসকাশন। তো বাট আমাদের যে ক্লায়েন্টগুলো এই ধরনের কেসে, আপনি কি বলছেন শুধু বিএনপি ছাড়াও আছে? আমি শুধু বলছি না, আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সাংবাদিকদের ক্ষেত্রেও আছে, কিন্তু ডিপেন্ড করে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যদি লয়ারদের কিছু করণীয় আছে, এখানে আপনারা যদি লিগ্যাল মেমোরান্ডাম অফ ল এক্সপ্লেনেশন দিয়ে তাদের কাছে লেখেন, যদি বুঝতে পারেন যে কেন আপনার কেসটা ধরে রাখা হয়েছে। প্রশ্ন করি একটু সুস্পষ্টভাবে, সেটা হচ্ছে যে আমাদেরই পরিচিত এক সহকর্মী, তিনি অ্যাসাইলামের ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ পর বলা হয়েছে যে অত তারিখে আপনি এসে আপনার রেজাল্ট নিয়ে যাবেন। তারপরে তিনি সেখানে গেলেন রেজাল্ট আনতে, যাওয়ার পরে এখানে বলা হলো যেহেতু বন্ধ ছিল কয়েকদিন, 2-3 দিন, এটা আজকে রেজাল্টটা হয়নি, এবং গেট থেকেই বলে দেওয়া হলো, ভেতর পর্যন্ত তাকে যেতেই দেওয়া হয়নি। তো আপনি আপনার রেজাল্ট ডাকযোগে পেয়ে যাবেন। এবং কতদিনের মধ্যে পাবেন যিনি সিকিউরিটি, তিনি তো বলতে পারলেন না, তবে আনুমানিকভাবে বললেন যে এই কাগজটা নিয়ে যান, যদি কোনো কারণে না পান ফোন দেবেন। সেইটা অন্তত 6-7 মাস 8 মাস হয়ে গেছে বলে আমি জানি। হ্যাঁ, এখন যদি রেজাল্টও তো দিতে হবে। হ্যাঁ, ওটা যদি ওনার কোনো অ্যাটর্নি থেকে থাকে, তাহলে সেই অ্যাটর্নি তাদের সাথে যোগাযোগ করলে একটা ফল পাওয়া যায়, আর ওরা বলে দেবে আপনাকে। অথবা অ্যাটর্নি যদি অন্য কোনো কেসে যায় এবং অফিসার ওখানে যোগাযোগ করে যে এই কেসটার কি আপডেট, সেভাবেও আপডেট পাওয়া যায়। এটা অনেকগুলো কারণ আছে আপনার কেসের ডিসিশন না হওয়ার। ইউজুয়ালি আমরা যেটা দেখতে পাই 15 ডেজের মধ্যে, আনলেস দ্যার ইজ সাম কমপ্লিকেশন, যদি দেখা না দেয়, কমপ্লেক্সিটি যদি না থাকে কেসে, ইউজুয়ালি 15 দিনের মধ্যে ওরা রেজাল্ট দেয়। আইদার আপনার কেসটা তারা USCIS গ্রান্ট করে, অথবা আপনার কেসকে রেফার করে যাদের কাছে, কারণ অফিসারদের কোনো এখতিয়ারে নাই যে ওনারা কেসটা ডিনাই করবে। আমাদের অনেক অসংখ্য লোকরা আমাদের কাছে ইন্টারভিউর আগে তাদের ভীতি প্রকাশ করেন যে আমাদের কি ওখানে গেলে কি আমাদেরকে কোনোভাবে ডিপোর্ট করবেন কিনা, আমাদেরকে অ্যারেস্ট করবেন কিনা। আমি আমাদের সব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার কোনো বিশেষ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আপনার অ্যারেস্ট অথবা কনভিকশন এগুলো না থেকে থাকে, হ্যাঁ, FBI এর কোনো ইনভেস্টিগেশন, কোনো ক্রাইমের সাথে আপনি যদি জড়িত না থাকেন, তাহলে ভীত হওয়ার কারণ নাই। ইন্টারভিউ থেকে কখনো অফিসার করেন না, আনলেস দেয়ার ইজ সাম সাসপিশিয়াস। ধন্যবাদ। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। আসলে কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলুন কে আছেন? জি স্যার, আমি রুকন স্যার, আমার নাম রুকন উদ্দিন। কোথা থেকে বলছেন ভাইয়া? আমি নিউ ইয়র্ক থেকে বলছি স্যার। বলুন। তো আমার একটা কোয়েশ্চন স্যার হইল যে আমি অ্যাসাইলাম মারছি স্যার, বিগত 11 তারিখ আমার ইমেল বক্স চিঠি আইছে। আচ্ছা, অ্যাসাইলাম মারছেন বলেন থেকে। জি, তো আমি ওইটা বুঝতাম স্যার যে কতদিন পরে আমার ওয়ার্ক পারমিটটা মিলবো আর কি। নভেম্বরের 11 তারিখে উনি অ্যাপ্লিকেশনটা করেছেন, তাহলে
অ্যাটলিস্ট 180 ডেজ ওনাকে ওয়েট করতে হবে। জি। তারপরে উনি 180 ডেজ পরে উনি এলিজিবল হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য। তারপরে উইদিন 90 ডেজে ইউজুয়ালি ওয়ার্ক পারমিট পেয়ে যায়, অ্যাপ্লাই পাওয়া 90 ডেজ। বাট রিসেন্টলি অনেক ডিলে ছিল, বাট এই রাইট ইমিডিয়েট রিসেন্টলি আমরা আবার পাচ্ছি। আমি বললাম আপনাকে। ধন্যবাদ আপনাকে। আশার কথা বলছেন আপনি, নিশ্চয়ই আমাদেরও আশাবাদী হতে হবে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি কানেক্টিকাট থেকে। জি নোমান ভাই বলুন। আপনাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর, খুবই চমৎকার। আসলে আমরা খুবই আনন্দিত একটা অনুষ্ঠান দেখতে পেরে। আমার ইচ্ছা হচ্ছে আমি আবার কাছে দুইটা কথা জানার ছিল, যদি আমাকে একটু সুযোগ দেন। জি একটু দ্রুত করবেন প্লিজ, বলুন। জি শিওর। নাম্বার ওয়ান হচ্ছে, আমি গত বছর আমার বাবাকে স্পন্সর করছিলাম, তখন আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম। ভেরি রিসেন্টলি আমি সিটিজেন হয়েছি। এখন আমার ওয়াইফের ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউটা, জি বলুন বলুন। জি জি, আমার ওয়াইফের ভিসা ইন্টারভিউটা নেক্সট মান্থ ডিসেম্বরের 11 তারিখ। তো এখন আমি আমার ওয়াইফের জন্য কি স্পন্সর, মানে সব কাগজপত্র জমা দিছি, এখন কি অন্য স্পন্সর জোগাড় করতে হবে? বিকজ আমি আমার বাবার কি গত বছর স্পন্সর করছিলাম, এই জন্য। স্পন্সর করলে আপনার ডিপেন্ড করে আপনার ইনকামের উপর। আমি চাই না পাবলিকলি আপনি আপনার ইনফরমেশনটা ডিসক্লোজ করেন, কিন্তু আপনার যে ইনকামটা সেটার উপর নির্ভর করে কয়জন স্পন্সর আপনি করতে পারেন সেটা ইয়ে হবে। আপনি অন্য সময় এটা বললে ভালো হয়, পাবলিকলি এটা না বলে ভালো। আপনি একজন অ্যাটর্নির সাথে এটা নিয়ে একটু কথা বলেন ব্যক্তিগতভাবে। কারণ গত সপ্তাহে একজন ট্যাক্স রিটার্নটা বলেছিলেন পাবলিকলি, আমরা চাই ওনারা এটা না বলুন। আমরা একটু প্রশ্ন নিব বাউল ভাই। এই যে আবার বলছিলেন ওয়ার্ক পারমিট ইস্যু আবার একটু স্মুথ হয়েছে, কিন্তু আমরা জানি যে অনেকে পাচ্ছেন না। এক ধরনের ইমিগ্রেশনে ব্যাপক হতাশা বিরাজ করছে ইমিগ্রেন্ট যারা হতে চান বা হয়েছেন। কি বলবেন আপনি বিষয়? না, এরকম মাঝে মধ্যে, আজকেও আমাদের একজন ক্লায়েন্ট উনি এসেছিলেন, উনি 6 মাস আগে ওনার ইন্টারপ্রিটেশনে আমি গিয়েছিলাম। তো ওনাকে বলেছিল যে আমরা তোমাকে পাঠিয়ে দেবো বাই মেইল, কিন্তু আজকে 6 মাসের বেশি হয়ে গেছে, উনি পাননি। তো উনি কী করবেন? আমি বললাম যে আপনি এটা তাদেরকে চিঠি লেখেন বা ওই অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন। বলে আমি অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করেছি, অ্যাটর্নি বলেছে এখন ইউ হ্যাভ টু ওয়েট। হ্যাঁ, অ্যাটর্নিরা এটাই বলে দেয় যে আপনি ওয়েট করা ছাড়া কোনো গতি নেই। আসলে এরকম মোস্ট অফ দ্য কেসেস উনি যেটা বললেন যে 2 সপ্তাহ লাগে, 2 সপ্তাহ পরে গিয়ে ডিসিশন দিয়ে দেয় আর অথবা মেইলে পাঠায়। বাট দু একটা কিছু কিছু কেস এরকম হয়, একটু মানে ইনডিফিনিট পিরিয়ডের জন্য ওয়েট করতে হয়। এবং নট অনলি দ্যাট, আজকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে সবার কাজে লাগবে। আমাদের একজন ক্লায়েন্ট, উনি 14-এ অ্যাপ্লাই করেছে, উনি এজাইলাম, এবং ওনার সাথে যারা অ্যাপ্লাই করেছে তারা সবাই ইন্টারভিউ হয়ে গেছে, কোনো হয়নি। উনি আশঙ্কা করছিল যে আমার কি চিঠি মিসিং হয়েছে কিনা। অ্যান্ড আমি ওনাকে লং আইল্যান্ড অ্যাসাইলাম অফিসে যেতে বলেছি, উনি গিয়েছেন। গিয়ে খোঁজ করে দেখেন যে ওনার ইন্টারভিউ তারিখ অলরেডি চলে গিয়েছে এবং উনি সেই চিঠি মিস করেছেন। তখন দে হ্যাড বিন কাইন্ড এনাফ, ওনারা আবার রিস্কেডিউল করেছেন। তো এই জন্য চিঠিপত্র যদি আসতে বেশি দেরি হয়, আমাদের প্রত্যেকের কমিউনিকেট করা উচিত অফিসে গিয়ে। বেথপেজি লং আইল্যান্ড অ্যাসাইলাম অফিসে গিয়ে উনি জেনেছেন এবং দে হ্যাড বিন কাইন্ড এনাফ, যার একটা সুযোগ ওনাকে দিয়েছে। তো এই জন্য সবারই চিঠিপত্র যাতে মিসিং না হয় এদিকে খেয়াল রাখতে হবে, এবং চিঠির মেইল বক্স রেগুলার চেক আপ করতে এবং লক রাখতে হবে, যে কেউ যেন। সেটাই। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কোথা থেকে বলছেন? আমি আশিক, অস্ট্রেলিয়া থেকে। জি, প্রশ্ন করুন। আচ্ছা, আমি ইউএস সিটিজেন হোল্ডার। আমার ওয়াইফ আসছে 3 বছর আগে। তো ও আসার পর ওকে 2 ইয়ার্সের জন্য গ্রিন কার্ড দেওয়া হয়। তারপরে আমি যখন পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার পর ওরা আমাকে একটা পেপার পাঠিয়েছে 1 ইয়ার এক্সটেনশন করে। তো এখন তো আমার ওয়াইফের 3 ইয়ার্স হয়ে গেছে। এখন ওই পেপারটা দিয়ে কি তার জন্য আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো, নাকি গ্রিন কার্ডের জন্য ওয়েট করতে হবে? 2 ইয়ার্স 9 মান্থস যদি হয়ে যায় উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু ওনার যে এক্সটেনশন 1 ইয়ার পাঠিয়েছে, সেই ক্ষেত্রে উনি গ্রিন কার্ডের জন্য যোগাযোগ করতে পারে। ধন্যবাদ। আচ্ছা, এটি একটু প্রশ্ন, যদি মানে গ্রিন কার্ড না দিয়ে পরে এক্সটেনশন কেন পাঠালো? এটা হয় যে ওনারা যখন প্রসেসিং টাইম, যেমন আপনার একটা গ্রিন কার্ডটা রান আউট হয়ে গেছে, আপনার প্রসেসিং টাইম, যেমন গ্রিন কার্ডটা রান আউট হওয়ার 3 মাস আগে যারা অ্যাপ্লাই করে তাদের কথা বলছি, তখন ওনারা এক্সটেনশন দিয়ে দেয় যে ওনাদের প্রসেসিং টাইম লাগতে পারে।
এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা এটা করছেন, কারণ হিউজ ব্যাকলগ ইউএসসিআইএস এর কাছে, ভেরি হিউজ। সো ওনারা এটা আশঙ্কা করে আগে থেকে দিয়ে দেন আর কি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই 1 বছরের মধ্যে ওনারা প্রসেস করে এক্সটেনশনটা করতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে একটা গ্রিন কার্ড ইস্যু করা যায় না। না না, গ্রিন কার্ড ইস্যু করার জন্য ওনাদের আরো অনেক কিছু ইভ্যালুয়েট করতে পারে, যে আসলে বিয়েটা গুড ফেথ ম্যারেজ ছিল কিনা, এখানে কোনো ফ্রড অথবা টু ইভেড ইমিগ্রেশন ল এটা আছে কিনা। ওনার ক্ষেত্রে যেটা উনি 3 বছর মানে পার্মানেন্ট গ্রিন কার্ডটা না পাওয়া পর্যন্ত তো সিটিজেনশিপ মনে হয় না অ্যাপ্লাই করতে পারবে। আমরা করেছি, হ্যাঁ পারে, কারণ এটা ইমিগ্রেশনের ডিলে, ইউ সি, সো হি ক্যান গো। ওকে, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো। হ্যাঁ জি, আমরা শুনছি, বলুন। ওয়ালাইকুম সালাম, বলুন ভাইয়া। আমি আপনার সাথে কথা বলতে চাই। জি বলুন। আমি অ্যাপ্লাই করছি আমার হাজবেন্ডের জন্য 2016 অক্টোবরের 29 তারিখে। আচ্ছা। নভেম্বরের 7 তারিখে আমার একটা রিসিভ লেটার দিচ্ছে, এখনো আমার রিসিভ লেটার পাই নাই। আপনি কি আমার হাজবেন্ড ভিজিটার, উনি আসেন যান দেশে আসা যাওয়া করেন। আপনি কি ইউএস সিটিজেন আপা? আমি গ্রিন কার্ড হোল্ডার আপা। আপনি অক্টোবর 2016 এ অ্যাপ্লাই করেছেন, আপনার 1 বছর 1 মাসের একটু বেশি, অল্প একটু বেশি, সো আপনার এখনো সময় লাগবে। গ্রিন কার্ড হোল্ডারদের অ্যাটলিস্ট আমরা 17 মাস থেকে 2 বছর সময় লাগে মিনিমাম। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ম্যালেন থেকে বলছি। জি বলুন ভাই। আমি মোহাম্মদ। জি হ্যালো। জি আমরা শুনছি, আপনি বলুন। আমি মোহাম্মদ নিজামুদ্দিন ভাই। আমি আমার ভাই বোনের জন্য 2005-এ মার্চে অ্যাপ্লাই করেছিলাম। কবে নাগাদ ওনাদের জি ধন্যবাদ। 2005-এর মার্চ হলে এখন চলছে 2004-এর এন্ড, সো অ্যাপ্রক্সিমেটলি না, এটা আসলে একটু বেশি সময়ই লাগতেছে। কারণ হচ্ছে যে কোটা যে সিস্টেমটা আছে, যে 65,000 ফর এক্সাম্পল আসতে পারবে, এবং যারা অন্যরা সবাই লাইনে ওয়েট করছে 65,000-এর পরে আগের বছরের, তাদের হবে আগে, তারপরে অন্যগুলো নতুনগুলো শুরু হবে, বুঝতে পারছেন? সো ইট টেকস টাইম। ওকে, at least approximately a year মতো লাগতে পারে। আরো 1 বছর অ্যাপ্রক্সিমেটলি বলছি। কখনো ওনাদের কেসটা কখনো তাড়াতাড়ি করে ফেলে ইউএসসিআইএস, কখনো অনেক ধীর গতিতে যায়। ইট ডিপেন্ডিং অন কতগুলো কেস ওনারা সেই দিন রিসিভ করে। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুমনা। জি আপু। কুইন্স থেকে কল করেছি। জি জি বলুন। তো আমি সিটিজেন পরীক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি নভেম্বর 24, 4 মাস হয়ে যাবে। তো এখন কাস্টমার সার্ভিসে কল দিলে ওরা বলে যে 90 ডেজ এর মধ্যে ওরা মানে সবকিছু ডেট পাঠিয়ে দিবে, কিন্তু আমি তো এখন আমার 4 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন আমি কিছু পাচ্ছি না। তো এটা কতদিন সময় লাগতে পারে? আর সিটিজেনশিপের এখন 2016-এর সেপ্টেম্বর চলছে, আর আপনি অ্যাপ্লাই করেছেন 2017-এর এপ্রিলের 24 তারিখে, তাই তো? না না, আমি আমার জুলাইতে আমি ফিঙ্গারপ্রিন্ট অলরেডি দিয়ে দিয়েছি। নো, আপনার অ্যাপ্লিকেশন ডেটটা? হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশন ডেটটা কখন? 24 তারিখ বোধহয়, নভেম্বরের 24 তারিখ। ভেরি, নভেম্বরের 24 তারিখ 2017 ইজ লাইক অনলি 1 মাস। না না, নভেম্বর 24 তারিখ এখন মাত্র 24 তারিখ নভেম্বরের 24 তো আসেনি, তো উনি মিস্টেক করছে সামওয়্যার। এপ্রিলের 20 তারিখে আমার অ্যাপ্লাই করেছিলাম। এপ্রিলের 20 তারিখে। সো ওনার সময় লাগবে, কারণ এখন সেপ্টেম্বর 2016-এর কেসগুলো চলতেছে সিটিজেনশিপ। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সাথে? জি, আমি ঢাকা থেকে বলছিলাম, গোলাম রব্বানী। ঢাকা থেকে? জি বলুন রব্বানী ভাই, বলুন। হ্যাঁ, ম্যাডামের কাছে আমার প্রশ্ন ছিল একটা। গত 20 তারিখে আমার ইমিগ্রেন্ট ভিসার জন্য ভাইবা ছিল। আচ্ছা।
তো আমি যে পুলিশ সার্টিফিকেটটা জমা দিয়েছি, তো কনসুলার ভাইবার সময় আমাকে বলছে যে আপনার অরিজিনাল পুলিশ সার্টিফিকেটটা দেন। আমি অরিজিনাল পুলিশ সার্টিফিকেটটাই জমা দিয়েছিলাম, তো ওনারা বলছে যে এটা অরিজিনাল পুলিশ সার্টিফিকেট না। পরবর্তীতে উনি আমাকে সবকিছু জমা নিয়ে আমার রেখে দিতে, কিন্তু বলছে যে অরিজিনাল সার্টিফিকেট তো আপনার পাসপোর্ট এটা পুলিশ সার্টিফিকেট করার সময় কাজে লাগবে, যখন পুলিশ সার্টিফিকেটটা পাবেন তখন এটা সহ পাসপোর্টটা সাইমন সেন্টারে জমা দিবেন। তো আমি পরবর্তীতে জানতে পারলাম যে আমার পুলিশ সার্টিফিকেটটা ছিল হাতের লেখা, আর ওরা চাচ্ছে যেটা সেটা হচ্ছে যে কম্পিউটারাইজ একটা পুলিশ সার্টিফিকেট চাচ্ছে। তো এখন কি আর হাতের লেখার যুগ আছে ভাই? ওনার দোষ না, পুলিশ অফিসার। এখন তো পুলিশ কি করে হাতে লেখা দিল, মানে এখন তো মানে হাতে লেখার যুগ কোথায় আছে আর? আপনার জন্য তাড়াতাড়ি করার জন্য আপনি আরেকটা পুলিশ সার্টিফিকেট নিয়ে নেন, যেটা ওরা চাচ্ছে কম্পিউটারাইজ। পুলিশের কাছে যে এক্সপ্লেইন করেন যে আমি এটা আমেরিকান এম্বাসির জন্য চাচ্ছি, তো পুলিশ হয়তো অল্প কিছু টাকা নেবে, বাট করে টাকা নেবে এটা আমরা প্রকাশ্যে বলতে পারি না, সেটা না, ফি নেবে ওনাদের, ফিস না, ফিস যদি না সেটা অসুবিধা নেই, কিন্তু এটা যে কোনো ডিপার্টমেন্ট কাজ করলে তাদের জন্য নেবে। তো যদি সেরকম কোনো নির্ধারিত ফিস থাকে সেটা দিয়ে নেবেন। কে আছেন প্রিয় দর্শক? এবার আমরা ভাবছিলাম বিরতিতে যাব, কিন্তু চাপ আছে দর্শকের। বাবুল ভাই কে আছেন প্রিয় দর্শক? আসসালামু হ্যাঁ জি শুনছি। ওয়ালাইকুম আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম নুরুন্নাহা বেগম। জি আপা বলুন। আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করছি 2012-এ, গ্রিন কার্ড হোল্ডার, হি ইজ ওভার 21, সো কতদিন লাগতে পারে? 2012 অ্যাপ্লাই করেছেন, বেশ কিছুদিন সময় লাগবে, ফেব্রুয়ারিতে। হ্যাঁ আপা, বেশ কিছুদিন সময় লাগবে, আপনার একটু সময় লাগবে, আপনার একটু ওয়েট করুন। মেইন অ্যাট্রাকশন রাইট, এবং ট্র্যাডিশনাল ফুড থাকে। ইউজুয়ালি আমি করি, ইউজুয়ালি আমার বাসায় হয়, কিন্তু এই বছর আমার ফ্রেন্ডের বাসায় হচ্ছে, আমরা টার্ন নেই আর কি। তাহলে তার দাওয়াত নিতে পারলাম না। ইউজুয়ালি আই লাইক কুকিং, আমার বাচ্চারা খুব পছন্দ করে। সো আচ্ছা, তো আমরা থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেব অনুষ্ঠানের শেষের দিকে নিশ্চয়ই। কে আছেন? এটা লাস্ট প্রশ্ন আমরা নিয়ে আমরা শেষ করব, শেষের দিকে যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো। জি কে আছেন ভাই আমাদের সাথে বলুন। জি জি, মানে ভাই যদি বোনের লেগে অ্যাপ্লাই করে পাসপোর্ট দিয়ে কত বছর লাগতে পারে? মানে যদি সিটিজেন ভাই বোনের জন্য সিটিজেনরা ইউজুয়ালি 10 বাংলাদেশের ক্ষেত্রে 10 বছর বলে, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে 12-13 বছরও লেগে যাচ্ছে, আরো বেশি লাগে, 15 বছরও লাগতে পারে। এখন এদের অবস্থা মানে যা ঠেকতেছে, মানে ওভার হতাশ হওয়ার কারণ নাই। কেন হতাশ হবে না? না, একবার অ্যাপ্লিকেশন না, কারণ কি পজিটিভ ওয়েতে থিংক করেন, দে উইল কাম, দে আর ইন দ্য প্রসেস। একটা লাইনের মধ্যে ভাই আপনি কিউতে আছে, আপনি বলছেন যে আপনি ইউএসসিএস এর ঢুকে আপনার এই নাম্বার দিয়ে, এলিয়েন নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন আপনার কেস স্ট্যাটাস, কিন্তু 6-7 মাস আগে সেখানকার স্ট্যাটাস দেয়া, কি বলবেন? আই নো অনেক সময় এটা হয়। আমি আবারও বলছি, ইউএসসিআইএস আসলে overloaded with work, ওরা ওদের এনাফ নাই, রিসোর্স নাই। কেন তাদের সরকার দিচ্ছে না তাহলে? আপনি ওভারঅল দেখতে সবখানে বাজেট কাট হচ্ছে, হ্যাঁ অবশ্যই এটা ওদের প্রায়োরিটি না আপনাদেরকে ইয়ে করা। আরেকটা হচ্ছে যে ইটস নট অনলি দ্যাট, আপনার দেখতে হবে আমেরিকার ইকোনমিতে একটা ধস নেমেছে, সো ওইটারও না, এটার একটা এফেক্ট তো সব জায়গায় আছে। সো ইটস ওয়ান অফ দ্য ফ্যাক্ট। আমরা একটু সুন্দর করে একটা কথা বলে শেষ করি। বিশেষ করে থ্যাঙ্কস গিভিং ডে অনেক মানুষ অনেক আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক কষ্ট নিয়ে প্রশ্নগুলো করেছেন, প্রত্যেকের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কারোর মধ্যে কোনো মানে একটা টেনশন, স্বস্তি নেই। মানে একটা সুন্দর দেশে একটা অস্বস্তি নিয়ে এই মানুষগুলো বসবাস করছে, তাদের অনিশ্চয়তা, কখন কি হবে, কে কি করছে, কে ধরে নিয়ে যাবে, একটা মানে তারপরে কাজ থাকবে কিনা, বেতন হবে কিনা, নানা রকমের অনিশ্চয়তা নিয়ে কিন্তু এই দেশটিতে তারা ইমিগ্রেশনের যে স্ট্যাটাস। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলতে চাই, টেক ওয়ান ডে অ্যাট আ টাইম। আপনি এখন সুস্থ আছেন, ফ্যামিলির সাথে আছেন, ফ্যামিলিকে নিয়ে আছেন, যারা আছেন এবং যারা নাই, আপনি পার্সোনালি সুস্থ আছেন, আপনি এখন কাজ আছে, যতটুকু আছে ওয়ান ডে, টেক ওয়ান ডে। আপনি যদি টু মাচ, হু স টুমরো, নোবডি স টুমরো অ্যাকচুয়ালি। আমরা আজকের দিনটা কেন আমি আগামীকালকে চিন্তা করে নষ্ট করব? সো এনজয় অ্যান্ড আপনি আজকে যে দিনটা পেয়েছেন, নো আমি সেটা বলছি ভাই, আজকে যে দিনটা আপনাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, থ্যাংক ইউ বলেন। আপনি যে সুস্থ আছেন, আমাদের যে হাত পা চোখ নাক দিয়ে সৃষ্টি করেছেন, আমরা
সবকিছু নিজে করতে পারছি, এটাও শুকরিয়ার একটা জিনিস। ধন্যবাদ দেওয়ার লাস্ট কথাটা আপনি বলছেন ধন্যবাদ দিন। যে কোনো সময় থ্যাঙ্কসগিভিং এর পজিটিভ সার কথাটাই হচ্ছে ধন্যবাদ। সেটাই বলে ফেলেছেন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দেওয়ার দিন, থ্যাঙ্কসগিভিং। আপনারা ধন্যবাদ দিন, একে অপরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ গ্রহণ করুন এবং আনন্দের সঙ্গে, এবং আনন্দের সাথে হাসি মুখ, এবং ভালো খাবার খেয়ে। ভালো খাবার যার সুযোগ আছে খান, যার সুযোগ নেই তারা খাবারটাও একটা আনন্দ, পার্ট অফ আনন্দ, যাই থাকুক আনন্দ নিয়ে। অবশ্যই কথা সারমর্ম হচ্ছে যে বি হ্যাপি হোয়াট এভার ইউ হ্যাভ, রাইট, ডোন্ট থিঙ্ক ফর সামথিং ইউ ডোন্ট হ্যাভ অর ইউ গোইং টু হ্যাভ ইট ইন ফিউচার, আচ্ছা না? সো বি হ্যাপি হোয়াট এভার ইউ হ্যাভ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা পাউলা কিছু একটা কবিতা শোনাবেন আমাদের আজকে? কি কবিতা? এই যে ধন্যবাদ দেওয়ার দিন সামনে আসতেছে, কোন একটা রোমান্টিক দুটো লাইন। সবাই দর্শকরা তো নিশ্চয়ই জানেন যে বাবুল ভাই একজন খুব ভালো আবৃত্তি শিল্পী। আমরা একটু সিরিয়াস মোড থেকে দুটো লাইন কবিতা। না আসলে কি আনন্দের দিন তো আসছে, তো রবীন্দ্রনাথের দুটো লাইন বলি যে আমাদের চারিদিকে সবাই যেন আনন্দ থাকে, সেই জন্য রবীন্দ্রনাথ দুটো লাইন লিখেছিলেন যে অনেক লাইন, আমি দুটো লাইন পিক করেছি, দুটো লাইন পিক করেছি। সেটা হলো যে সবার কষ্ট দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে চমৎকার। সবার কষ্ট দূর হলে কি করে আমরা নিজের আনন্দ পাবো না? আমার পাশের প্রতিবেশী কেউ যদি কষ্টে থাকে, কষ্টটা কিন্তু আমাকেও আমিও আক্রান্ত হব। সেই জন্য চমৎকার লাগলো, কারণ একেবারে আমরা কেমন যেন মানুষের কথায় বেদনা বিধুর হয়ে পড়ি। না আপনারা ভালো থাকবেন, তবু আশা নিয়ে বেঁচে থাকতে হবে, আশা নিয়ে ডোন্ট গিভ আপ দ্য হোপ টিল দ্য লাস্ট ব্রেথ। হ্যাঁ, মানুষ তার আশার সমান বড় নাকি আশার চেয়েও বড়? অনেক বড়। এবং ঈশ্বরের বা আল্লাহর যে করুণা ধারা আমাদের যত দুঃখ কষ্ট তার থেকে অনেক হাজার হাজার লক্ষ কোটি গুণ বড়। সকলের প্রতি মানে সৃষ্টিকর্তার করুণা ধারা বর্ষিত হোক এই কামনা করে, সেই করুণায় আমরা সবাই অবগাহন করি। নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো। থ্যাংক ইউ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।